বিবরণীর তৃতীয় ক্লাস। এর আগেও আমরা নগদ প্রবাহ বিবরণীর উপর দুটো ক্লাস নিয়েছি। আজকে হলো তৃতীয় ক্লাস। আজকে বোর্ড প্রশ্ন 2019 সালের বরিশাল ও যশোর বোর্ডের প্রশ্নের সমাধান এই পাঠ শেষে তোমরা করতে পারবে। সাউন্ড ক্লিয়ার থাকলে তোমরা একটু মেসেজ করে জানাও সাউন্ড টাউন্ড ঠিক আছে কিনা। এর আগে আমরা নগদ প্রবাহ বিবরণীর উপর দুইটা ক্লাস নিয়েছিলাম। এটা ছিল নগদ প্রবাহ বিবরণীর শ্রেণী বিভাগ, নগদ প্রবাহ বিবরণী কিভাবে তৈরি করতে হবে। নগদ প্রবাহ বিবরণীকে তিনটা ভাগে ভাগ করা হয়েছিল। একটা হলো পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয়, বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয়, আর অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয়। আর দ্বিতীয় ক্লাসে আমরা কিছু খসড়া বা গণনা কাজ কিভাবে করতে হয় সেটা শিখেছিলাম। আজকে আমরা কিভাবে অঙ্কগুলো করব সেগুলো দেখাবো। আজকে দুইটা বোর্ডের একই অঙ্ক দুইভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে তোমার সম্পদ সমূহ দেওয়া আছে, চলতি সম্পদ দেওয়া আছে, স্থায়ী সম্পদ দেওয়া আছে। আর এখানে দায় ও মালিকানা সত্ত্ব, চলতি দায় দেওয়া আছে, দীর্ঘমেয়াদী দায় দেওয়া আছে, মালিকানা সত্ত্ব দেওয়া আছে। এখানে সাল দেওয়া আছে, একটা হলো 2017 সাল, 2016 সাল। 2000 আমরা অঙ্ক করব কিন্তু 2017 সালে। আমরা অঙ্কটা করব হলো 2017 সালে। 2016 সালে যে আইটেমগুলি দেওয়া আছে এগুলো ধরবো হলো প্রারম্ভিক, আর 17 সালে যেগুলো দেওয়া আছে এগুলো ধরবো হলো সমাপনী। দুইটার ক্ষেত্রে, সম্পদের ক্ষেত্রেও দায়ের ক্ষেত্রেও। 16 সালের যেগুলো দেওয়া আছে এগুলো ধরবো আমরা হলো প্রারম্ভিক, আর 17 সালে যেগুলো দেওয়া আছে এগুলো হলো সমাপনী। এই হলো অঙ্ক। দেখো নগদ, নগদ তো তোমার পরিচালন কার্যক্রমে আসবে না। প্রাপ্য হিসাব দেখো দুইটা দেওয়া আছে, একটা হলো 22,000 টাকা, 17,800 টাকা। 16 সাল থেকে 17 সালে বৃদ্ধি পেয়েছে। মজুত পণ্য 17 সালে 34,200 টাকা, 16 সালে 37,200 টাকা। 16 সাল থেকে 17 সালে হ্রাস পেয়েছে। অগ্রিম খরচ তোমার 17 সালে 5,400 টাকা, 16 সালে 6,400 টাকা। এইটাও তোমার 16 সাল থেকে 17 সালে হ্রাস পেয়েছে। আমাদের যখন পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয় করতে বলবে, ওই সময় আমরা তিনটা আইটেম খেয়াল রাখবো। একটা হলো তোমার অনগদ খরচ। অনগদ খরচ যেমন অবচয়, অবলোপন, নিঃশেষকরণ। চলতি সম্পদ, চলতি দায়, স্থায়ী সম্পদ, বিক্রয়জনিত লাভ বা ক্ষতি। এখানে এই অঙ্কের মধ্যে তোমার স্থায়ী সম্পদ, বিক্রয়জনিত লাভ ক্ষতি নাই। আর চলতি সম্পদ, চলতি দায় এইগুলোর সাথে সম্পর্ক কি? যেমন চলতি সম্পদের সাথে আমরা যখন পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ বের করব, সেটার সাথে সম্পর্ক হলো বিপরীত সম্পর্ক। যেমন দেখো এখানে প্রাপ্য হিসাব তোমার 17,800, আর এখানে আছে 22,000। প্রাপ্য হিসাব বৃদ্ধি পেয়েছে, বিপরীত হলে এখানে যদি বৃদ্ধি পায় তাহলে আমরা ওখানে মাইনাস করে দেব। কিভাবে করব একটু পরে তোমরাই দেখতে পাবা। এখানে অঙ্কের মধ্যে কিছু অন্যান্য তথ্যাবলী দেওয়া আছে। তো নিট মুনাফা দেওয়া আছে 60,000 টাকা, নগদ লভ্যাংশ দেওয়া আছে 9,200 টাকা। যদি নিট মুনাফা আর নগদ লভ্যাংশ দেওয়া থাকে তাহলে এই যে সংরক্ষিত আয়, এই সংরক্ষিত আয়ের কোনো কার্যকারিতা থাকবে না। এই অঙ্কের মধ্যে সংরক্ষিত আয় দেওয়া আছে, এই সংরক্ষিত আয়ের কোনো কার্যকারিতা থাকবে না। এখানে নিট মুনাফা দেওয়া আছে, নগদ লভ্যাংশ প্রদান এটাও দেওয়া আছে। এরপরে বলা আছে ক্রয় মূল্যে আসবাবপত্র বিক্রয় 20,000 টাকা এবং নতুন আসবাবপত্র ক্রয় 60,000 টাকা। এই যে আসবাবপত্র হলো স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ ক্রয় বিক্রয় এটা
কোন কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত? বিনিয়োগ কার্যাবলীর মধ্যে অন্তর্ভুক্ত হয়। দেখি আমাদের এই অঙ্কের মধ্যে কি কি করতে বলছে। চলতি বছরে আসবাবপত্রের অবচয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। চলতি বছরে আসবাবপত্রের অবচয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। আমরা ছকটা করব বিবরণ টাকা গণনা কাজ যেভাবে শিখেছিলাম আমরা সেভাবে করব। বিবরণ টাকা পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র হিসাব। পুঞ্জীভূত অবচয় হলো বিপরীত সম্পদ। বিপরীত সম্পদের ব্যালেন্স হলো ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স হলো প্রারম্ভিক ব্যালেন্স, স্বাভাবিক ব্যালেন্স যা প্রারম্ভিক ব্যালেন্স সব সময় সেদিকে বসবে। ক্রেডিট ব্যালেন্স প্রারম্ভিক ব্যালেন্স হলো 2016 সালের ব্যালেন্স হলো 6,000 টাকা। এই 6,000 টাকা আমরা এখানে লিখে দিছি। আর 2017 সালের সমাপনী ব্যালেন্স ছিল 16,000 টাকা। এই সমাপনী ব্যালেন্স থেকে প্রারম্ভিক ব্যালেন্স বাদ দিয়ে যেটা হচ্ছে 10,000 টাকা, এইটা হলো চলতি বছরের আসবাবপত্রের অবচয়ের পরিমাণ। চলতি বছরে আসবাবপত্রের অবচয়ের পরিমাণ হলো প্রারম্ভিক ব্যালেন্স বলছি ক্রেডিট দিকে লিখছি। আর সমাপনী ব্যালেন্স স্বাভাবিক ব্যালেন্স যেদিকে বসবে সমাপনী ব্যালেন্স এর বিপরীত দিকে বসবে। সমাপনী ব্যালেন্স ডেবিট দিকে 16,000 টাকা। এই 16,000 টাকার থেকে 6,000 মাইনাস করে যে টাকাটা হয়েছে সেটা হলো অবচয় খরচ 10,000 টাকা। এই হলো 16,000 টাকা। দেখো তোমার খ নম্বরে কি বের করতে বলছে। খ নম্বরে বলছে তোমার পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রমের মাধ্যমে নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করা। পরোক্ষ পদ্ধতিতে আমাদের সিলেবাসে পরোক্ষ পদ্ধতি আছে, প্রত্যক্ষ পদ্ধতি নাই। আর আমরা প্রত্যক্ষ পদ্ধতি শিখেও নাই, ওটা এইচএসসি তে দরকার নাই। পরোক্ষ পদ্ধতিতে পরিচালন কার্যক্রমের মাধ্যমে নগদ প্রবাহ নির্ণয়। আমরা যখন নগদ প্রবাহ নির্ণয় করব, প্রথমে আমরা নিট মুনাফা দিয়ে শুরু করবো। এই যে নিট মুনাফা এখানে দেওয়া আছে, নিট মুনাফা দেওয়া আছে 60,000 টাকা। আর কি কি আসবে বলছি, তোমার অনগদ খরচের মধ্যে অবচয় অবলোপন যদি থাকে সেগুলো আসবে। আর চলতি সম্পদ, চলতি দায়, চলতি সম্পদ আর চলতি দায়ের পরিমাণটা এখানে আসবে। খেয়াল করো ছকটা। সবসময় লিখবো যে কোম্পানির নাম দেওয়া থাকবে আগে কোম্পানির নামটা লিখবো, এরপরে নগদ প্রবাহ বিবরণী। এখানে আংশিক লেখা হয়েছে, শুধু পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বের করবো, এর জন্য আংশিক লেখা হয়েছে। 2017 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। 2017 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। দেখো যে নিটায় যেটা দেওয়া আছে এটা আগে আমরা লিখছি 60,000 টাকা। নিটায় 60,000 টাকা। এরপরে সমন্বয় সমূহ অঙ্কের মধ্যে যেগুলো দেওয়া আছে ওখান থেকেই সমন্বয়গুলি এখানে নিয়ে আসছি। অঙ্কের মধ্যে বলছে এখানে তোমার চলতি সম্পদ যাবে আর চলতি দায় যাবে। যেমন প্রাপ্য হিসাব চলতি সম্পদ, মজুত পণ্য চলতি সম্পদ, অগ্রিম খরচ চলতি সম্পদ। আর এখানে চলতি দায় আছে বকেয়া খরচ, পদেয় হিসাব। বলছি চলতি সম্পদের সাথে সম্পর্ক হলো বিপরীতমুখী সম্পর্ক, মানে বৃদ্ধি পেলে ওখানে আমরা বিয়োগ করব, আর যদি হ্রাস পায় তাহলে আমরা যোগ করব। আর চলতি দায়ের সাথে সম্পর্ক হলো সমমুখী সম্পর্ক। সমমুখী বলতে যদি এখানে বৃদ্ধি পায় তাহলে ওখানে যোগ করব, আর এখানে যদি হ্রাস পায় তাহলে ওখানে বিয়োগ করব। এটা চলতি দায়ের ক্ষেত্রে। আর সম্পদের ক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে। তিনটা আইটেম মনে রাখলেই তোমরা পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ নির্ণয় করতে পারবা। দেখো প্রথমে আমরা পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, এটা হেডলাইন লিখেছি। নিটায় অঙ্কের মধ্যে দেওয়া আছে প্রাপ্য হিসাব বৃদ্ধি। বলছি প্রাপ্য হিসাব হলো চলতি সম্পদের সাথে বিপরীত সম্পর্ক। বিপরীত সম্পর্ক হলে আমরা প্রাপ্য হিসাব ওখানে বৃদ্ধি পেয়েছে তাই এখানে আমরা মাইনাস করে দেব। আর মজুত পণ্য হ্রাস পেয়েছে এখানে এটা প্লাস করে দেবো। এই ব্র্যাকেট দেওয়া মানে হলো মাইনাস, আর ব্র্যাকেট ছাড়া যেটা সেটা হলো প্লাস। অগ্রিম খরচ হ্রাস, এটাও চলতি সম্পদ, হ্রাস এখানে প্লাস করে দেব। বকেয়া খরচ বৃদ্ধি 2,000 টাকা। আর পদেয় হিসাব হ্রাস
1400 টাকা। অপচয় খরচ 10,000 যোগ 20,000, 10,000 তো আমরা বের করলাম আসবাবপত্রের, আর 20,000 হলো, দেখো অঙ্কের মধ্যে দেওয়া আছে 20,000 তোমার অপচয় সঞ্চিতি যন্ত্রপাতি। তো 17 সালে দেওয়া আছে 32,000 টাকা, আর 16 সালে দেওয়া আছে 12,000 টাকা। এই 32,000 টাকার থেকে 12,000 বাদ দিলে 20,000 টাকা হয়। ওই আগে তো আমরা আসবাবপত্রের 10,000 বের করছি, আর এখানে 20,000, এই দুইটা মিলে হয়েছে তোমার অপচয় খরচ 30,000 টাকা। অপচয় খরচ 30,000 টাকা। এই সবগুলো যোগ বিয়োগ করে ব্যাকের যেটা আছে এটা বিয়োগ হবে, এই ব্যাকের যেটা আছে এটা বিয়োগ হবে, এই যোগ বিয়োগ করে তোমার এখানে 30,400 টাকা হয়েছে। আর আগে আমাদের নিট আয় আছে 60,000 টাকা, এই দুইটা যোগ করে এখানে হয়েছে 90,400 টাকা। তারপর আমরা লিখেছি পরিচালন কার্যাবলী থেকে নিট নগদ প্রবাহ। এখানে তোমার মাইনাস ফিগারও আসতে পারতো, যদি মাইনাস ফিগার আসতো তাহলে এইটার থেকে এইটা আমরা বিয়োগ করে যেটা পাইতাম সেটা আমরা এখানে লিখে দিতাম। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। গ নম্বরে আমাদের কি বলছিল? গ নম্বর বলছে অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। অর্থায়ন কার্যক্রম থেকে আমরা নিট নগদ প্রবাহ নির্ণয় করার জন্য সাধারণত শেয়ার ইস্যু, সাধারণ শেয়ার ইস্যু বা ঋণপত্র ইস্যু, লভ্যাংশ প্রদান, ঋণ পরিশোধ বা বন্ড পরিশোধ এগুলি যদি থাকে তাহলে এখানে আসবে। অর্থায়ন কার্যক্রম থেকে কি কি আছে এখানে দেখো। দেখো বন্ড 2016 সালে ছিল 2,000 টাকা, 2 লাখ টাকা, আর 2017 সালে 1,20,000 টাকা। এখান থেকে এখানে কমে গেছে, তার মানে বন্ড পরিশোধ করা হয়েছে। এইটার থেকে এইটা বিয়োগ করলে যেটা হবে ওই টাকাটা হবে বন্ড পরিশোধ। আর দেখো সাধারণ শেয়ার দেখো এখানে আছে 1,00,000 টাকা, আর এখানে আছে 3,00,000 টাকা, তাহলে সাধারণ শেয়ার বেড়ে গেছে, তাহলে সাধারণ শেয়ার ইস্যু হয়েছে, বেড়ে গেছে 2,00,000 টাকা। এই পার্থক্য যেটা এই টাকাটাই আমরা অঙ্কের মধ্যে বসে দেবো। সাধারণ শেয়ার আসবে 2,00,000 টাকা, আর বন্ড পরিশোধ করলে এটা টাকা কমে যাবে, এটা মাইনাস হবে। আর এখানে আছে তোমার নগদ লভ্যাংশ প্রদান 9,200 টাকা, লভ্যাংশ প্রদান করলে এটাও মাইনাস হবে, এটাও এখান থেকে বিয়োগ করবো। দেখো আমরা কিভাবে করলাম। ছক একই রকম ছক হবে। এখানে আমরা লিখেছি অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। দেখো সাধারণ শেয়ার ইস্যু 17 সালে ছিল আমাদের 3,00,000 টাকা, আর 16 সালে ছিল 1,00,000 টাকা, তাহলে 2,00,000 টাকা বেড়ে গেছে, এই 2,00,000 টাকা আমরা এখানে লিখে দিচ্ছি। লভ্যাংশ প্রদান বলা আছে 9,200, 9,200 মানে যে লেনদেনটার ফলে এখানে টাকা বাড়বে, মানে অর্থায়ন কার্যক্রমে যেগুলো আসবে, যেটা টাকা বাড়বে ওইটা প্লাস হবে, আর অর্থায়ন কার্যক্রমের জন্য যেটা মাইনাস হবে ওইটা আমরা বিয়োগ করে দেবো। বন্ডের মূল্য পরিশোধ 80,000 টাকা, এই 80,000 টাকা মাইনাস হয়ে গেছে। এই 2,00,000 টাকার থেকে এই দুইটা মাইনাস করে যে টাকাটা হয়েছে 1,10,000 টাকা, 1,10,800 টাকা, এইটা হলো তোমার অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ 1,10,000 টাকা। আশা করি তোমরা এই অঙ্কটা বরিশাল বোর্ড 2019 সালে আসছিল, এটা আশা করি বুঝতে পারছো। আরেকটা অঙ্ক দেখাবো, ওইটার উপস্থাপন একটু, ওই অঙ্কটা একটু অন্যভাবে উপস্থাপন করা আছে। এটা হলো যশোর বোর্ড 2019 সালে আসছিল। একুশে লিমিটেডের 2018 সালের তথ্যাবলী নিম্নে প্রদত্ত হলো। একুশে লিমিটেডের 2018 সালের তথ্যাবলী নিম্নে প্রদত্ত হলো। দেখো আগের অঙ্কটাই ছিল 2টা সালের আইটেম দেওয়া ছিল, একটা 16 সাল ছিল, একটা 17 সাল ছিল। এখানে শুধু 18 সালের কথা বলা আছে। নিট মুনাফা দেওয়া আছে 2,00,000 টাকা, প্রাথমিক খরচের অবলোকন বলা আছে 15,000 টাকা, অপচয় বলা আছে 20,000 টাকা, প্রাপ্য হিসাব হ্রাস বলা আছে 25,000 টাকা, মজুত পণ্য বৃদ্ধি বলা আছে 35,000 টাকা,
পদেয় হিসাব বৃদ্ধি বলা আছে 15,000 টাকা, মেশিন বিক্রয় 30,000 টাকা, মেশিন ক্রয় 40,000 টাকা, ভূমি ক্রয় 70,000 টাকা, লভ্যাংশ প্রদান 20,000 টাকা, বন্ধকি ঋণ পরিশোধ 25,000 টাকা, বন্ডকে শেয়ারে রূপান্তর 40,000 টাকা, শেয়ারের বিনিময়ে জমি ক্রয় 60,000 টাকা। এখানে তোমার একটা আছে নগদ 31 ডিসেম্বর, এটা হলো সমাপনী, আর যেটা 1 জানুয়ারি এটা হলো প্রারম্ভিক। এখানে দেখো তোমার আমরা পড়ছিলাম প্রথম ক্লাসে নগদ প্রবাহ বিবরণীর প্রথম ক্লাসে আমরা পড়ছিলাম যে অনগদ তাৎপর্যপূর্ণ লেনদেন যেগুলো সাধারণত নগদান বইয়ে আসে না। যেমন এখানে দুইটা আইটেম আছে, একটা আছে বন্ডকে শেয়ারে রূপান্তর, শেয়ারের বিনিময়ে জমি ক্রয়, এগুলো নগদান বইয়ে আসে না। আবার কিছু কিছু অনগদ খরচ তোমার নগদ নগদ প্রবাহ বিবরণীতে আসে, যেমন প্রাথমিক খরচের অবলোপন, অবচয়, এগুলো অনগদ খরচ। ক নম্বরে তোমার প্রশ্নটা বলছে অনগদ কার্যক্রমের টাকার পরিমাণ নির্ণয় করো। এখানে কিন্তু বলে নাই যে যেগুলো তোমার নগদ প্রবাহ বিবরণীতে আসবে না ওই সকল অনগদ কার্যক্রমের টাকার পরিমাণ নির্ণয় করো। এখানে যেটা আসবে না ওইটাও লিখবো, আর যেটা আসবে ওইটাও লিখবো। যেমন এই যে এখানে দুইটা আছে আর এই যে এখানে দুইটা আছে, এই চারটা লেখে আমরা যোগ করে দিলেই ক নম্বরের অ্যান্সারটা পেয়ে যাব। এরপরে খ নম্বর বলছে তোমার পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করো। পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ নির্ণয় করার জন্য এর আগেও বলছে আমরা তিনটা আইটেম মনে রাখবো। যেমন এখানে নিট মুনাফা দিয়ে শুরু করতে হয়, নিট মুনাফা দেওয়া আছে। আর তিনটা আইটেম বলছি অনগদ খরচ, অনগদ খরচ অবলোপন, অবচয়, এগুলো হলো অনগদ খরচ। তারপরে চলতি সম্পদ আর চলতি দায়, এগুলো মনে রাখবেন। চলতি সম্পদের সাথে সম্পর্ক হলো বিপরীত সম্পর্ক, আর চলতি দায়ের সাথে সম্পর্ক হলো সমমুখী সম্পর্ক। অর্থাৎ বাড়লে আমরা যোগ করব, কমলে আমরা বিয়োগ করব। দেখো গ নম্বরে কি করতে বলছে, গ নম্বরে বলছে তোমার পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ এত টাকা ধরে নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত, নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। এখানে পরিচালন কার্যক্রম থেকে কত এটা এখানে বলে দিছে, অঙ্কে যেটা বলবে আমরা অঙ্ক করার সময় ওইটাই ধরে নিব। ক নম্বরটা অঙ্কটা আমরা চলে যাই, ক নম্বর অঙ্ক। অনগদ কার্যক্রমের টাকার পরিমাণ নির্ণয়, বিবরণ টাকা টাকা। অঙ্কের মধ্যে তোমার যেটা দেখাইলাম এই যে প্রাথমিক খরচের অবলোপন, অবচয়, বন্ডকে শেয়ারে রূপান্তর, শেয়ারের বিনিময়ে জমি ক্রয়, এই নিচের দুইটা কিন্তু তোমার অঙ্কের মধ্যে আসবে না। এরপরে এখানে দিয়ে দিছে, যেগুলো ভুল করে আবার অনেকে ওই বিনিয়োগ কার্যক্রমে, এটা তো স্থায়ী সম্পদ, বিনিয়োগ কার্যক্রমে লিপিবদ্ধ করে ফেলবে, কিন্তু এটা এখানে আসবে না। প্রাথমিক খরচের অবলোপন 15,000 টাকা, অবচয় 20,000 টাকা, বন্ডকে শেয়ারে রূপান্তর 40,000 টাকা, আর শেয়ারের বিনিময়ে জমি ক্রয় 60,000 টাকা। এ হলো 1,35,000 টাকা। এটা হলো ক নম্বরের উত্তর। আর তোমরা অঙ্ক করার আগে ভালো করে আগে অঙ্কটা পড়ে নিবা। ভালো করে অঙ্কটা পড়ে নিলে তাহলে তোমার অঙ্ক করতে সুবিধা হবে। খ নম্বরে বের করতে বলছে তোমার পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহের পরিমাণ নির্ণয় করো। দেখো এই অঙ্কের মধ্যে আগের অঙ্কে শুধু প্রাপ্য হিসাব বলা ছিল, আর এখানে প্রাপ্য হিসাব হ্রাস বলা আছে, মজুত পণ্য বৃদ্ধি বলা আছে, পদেয় হিসাব বৃদ্ধি বলা আছে, মেশিন বিক্রয়, মেশিন ক্রয়, এগুলো হলো তোমার বিনিয়োগ কার্যক্রমে যাবে। ভূমি ক্রয়, লভ্যাংশ প্রদান, এটা হলো অর্থায়ন কার্যক্রমে যাবে। এখন আমাদের এখানে কি কি করতে বলছে, পরিচালন কার্যক্রম খ নম্বরটা দেখো, এখানেও লিখছি 21 লিমিটেড নগদ প্রবাহ বিবরণী আংশিক, কারণ এখানে শুধু পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ বের করব, এর জন্য আংশিক লেখা হয়েছে। এরপরে যে অঙ্কটা করবো আমরা ওখানে কিন্তু আংশিক লিখে নেই, তোমরা দেখতে পাবো একটু পরে। তো নিট মুনাফা
অঙ্কের মধ্যে দেওয়া আছে 2 লক্ষ টাকা। নিট মুনাফাকে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহে রূপান্তরের প্রয়োজনীয় সমন্বয়। শুধু যদি সমন্বয় সমূহ লেখো তাও হবে। এখানে নিট মুনাফাকে পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহে রূপান্তরের প্রয়োজনীয় সমন্বয় না লেখে শুধু যদি সমন্বয় সমূহ লেখো তাও হবে। দেখো, প্রাথমিক খরচের অবলোকন, প্রাথমিক খরচের অবলোকন, অবচয় খরচ, অবচয় খরচ, প্রাপ্য হিসাব হ্রাস, প্রাপ্য হিসাব হলো চলতি সম্পদ, আর চলতি সম্পদের সাথে হলো বিপরীতমুখী সম্পর্ক। প্রাপ্য হিসাব হ্রাস পেলে আমরা এখানে প্লাস করব। মজুত পণ্য বৃদ্ধি, মজুত পণ্য বৃদ্ধি পেয়েছে আমরা এখানে মাইনাস করে দিয়েছি। পদে হিসাব বৃদ্ধি, এটা হলো চলতি দায়, চলতি দায়ের সাথে সমমুখী সম্পর্ক। পদে হিসাব বৃদ্ধি পেয়েছে তাই এখানে আমরা প্লাস করে দিচ্ছি। এই সবগুলি তোমার যোগ বিয়োগ করে মানে একটা দুইটা তিনটা চারটায় চারটা যোগ করে এটা 35,000 টাকা বিয়োগ করা হয়েছে। এই 35,000 টাকা বিয়োগ করে তোমার এখানে হয়েছে 40,000 টাকা। এই যোগ করে 2 লাখ আর 40,000, এই দুইটা মিলে হলো 2,40,000 টাকা। এইটা হলো পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। এরপরে গ নম্বর করতে বলছে তোমার পরিচালন কার্যক্রমের নগদ প্রবাহ, পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ 2,40,000 টাকা ধরে। দেখো, আমরা যে অঙ্ক করছি ওইটার মধ্যে 2,40,000 টাকা আছে। তো ওইটা যদি না আসতো তাহলেও আমাদের এইটাই ধরতে হইতো, যেটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। নগদ প্রবাহ বিবরণী পরিমাণ প্রস্তুত করো বা নির্ণয় করো। গ নম্বরটা দেখো, শখ তো সেম। দেখো, এখানে কিন্তু আমরা 21 লিমিটেড নগদ প্রবাহ বিবরণী আংশিক লিখে নেই। এটা তোমার সম্পূর্ণ নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে বলছে। এখানে হলো তোমার বিবরণ, টাকা, টাকা। এই যে আমরা প্রথমে পরিচালন কার্যক্রম দিয়ে শুরু করব। পরিচালন কার্যক্রম হতে নিট নগদ প্রবাহ, এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, প্রশ্নে প্রদত্ত 2,40,000 টাকা, 2,40,000 টাকা। এরপরে দ্বিতীয়টা হলো বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ। বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ তোমার অঙ্কের মধ্যে চলে যায় আমরা। মেশিন বিক্রয়, এটা বিনিয়োগ কার্যাবলীর মধ্যে আসবে। মেশিন ক্রয়, এটাও বিনিয়োগ কার্যাবলীর মধ্যে আসবে। ভূমি ক্রয়, এটাও বিনিয়োগ কার্যাবলীর মধ্যে আসবে। তাহলে আমরা জানি যখন কোনো মেশিন বা বিক্রয় বা ক্রয় করা হবে, বিক্রয় করলে তো কারবারে টাকাটা আসবে, ক্রয় করলে কারবার থেকে টাকাটা চলে যাবে, মানে প্রতিষ্ঠান থেকে চলে যাবে, একটা প্রতিষ্ঠানে টাকা আসবে। যে টাকাটা আসবে ওইটা প্লাস হবে, আর যেটা চলে যাবে ওইটা মাইনাস হবে। এখন আমরা অঙ্কে চলে যাই। দেখো, বিনিয়োগ কার্যক্রম হতে নগদ প্রবাহ, মেশিন বিক্রয়, বিক্রয় করে টাকা পাওয়া গেছে এর জন্য এটা প্লাস। এরপরে মেশিন ক্রয়, মেশিন ক্রয় করলে টাকা চলে যাবে এর জন্য মাইনাস। এরপরে ভূমি ক্রয়, এটাও টাকা চলে যাবে বা হ্রাস পাবে, এটাও মাইনাস। দেখো, এই যে এখানে মাইনাস 70,000 আর 40,000, এই দুইটা যোগ করলে হয় 1,10,000। 1,10,000 থেকে 30,000 মাইনাস করলে তোমার থাকবে হলো মাইনাস 80,000 টাকা। মানে এখানে মাইনাস ফিগারটা বড়, মাইনাস 80,000। এটা হলো বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ পাওয়া হয় 80,000। বা এখানে মাইনাস হচ্ছে, এখানে তুমি নিট নগদ ব্যবহার লিখলে হবে, নগদ প্রবাহ লিখলে হবে। এরপরে আমরা চলে যাব অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, লভ্যাংশ প্রদান। এই যে এখানে বলা আছে লভ্যাংশ প্রদান 20,000 টাকা, বন্ধকি ঋণ পরিশোধ মানে ঋণ পরিশোধ 25,000 টাকা। লভ্যাংশ প্রদান করলেও টাকা কমবে, ঋণ পরিশোধ করলেও টাকা কমবে। এই দুইটা এখানে আসবে।
দেখো অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ তোমার লভ্যাংশ প্রদান 20,000 টাকা, বন্ধকি ঋণ পরিশোধ 25,000 টাকা। তো দুইটাই মাইনাস, দুইটাই যোগ করে এখানে মাইনাস 45,000 টাকা। এই যে আমাদের পরিচালন কার্যক্রম থেকে আছে হলো 2,40,000 টাকা, আর নিচের দুইটা আছে মাইনাস। এই দুইটা যোগ করলে হয় তোমার 1,25,000 টাকা। 80,000 আর 45,000, 1,25,000 টাকা। 2,40,000 টাকার থেকে 1,25,000 টাকা মাইনাস করলে 1,15,000 টাকা। তারপর অঙ্কের মধ্যে দেখো নগদের ব্যালেন্স দেওয়া আছে দুইটা, একটা আছে সমাপনী নগদ আর একটা হলো প্রারম্ভিক নগদ। এই যে আমরা যোগ বিয়োগ করে যেটা বের করলাম, এটা হলো নিট নগদ বৃদ্ধি। নিট নগদ বৃদ্ধি 1,15,000 টাকা। এর সাথে যোগ হয়েছে যোগ প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত, ওই যে প্রশ্নের মধ্যে দেওয়া আছে 55,000 টাকা। এইটা এটার সাথে যোগ করার ফলে তোমার সমাপনী নগদ উদ্বৃত্ত হয়ে গেছে 1,70,000 টাকা। যখন সম্পূর্ণ নগদ প্রবাহ করব আমরা, তখন এই যে সমাপনী নগদ উদ্বৃত্ত যেটা, এটার সাথে উত্তরটা মিলে যাবে। এই যে আমরা যে অঙ্কটা করেছি, এই যে সমাপনী নগদ উদ্বৃত্ত 1,70,000 টাকা হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর এইটা হলো তোমার নগদ প্রবাহের পরিপূর্ণ ধাপ দেওয়া আছে। নগদ প্রবাহ বিবরণী প্রথমে আমরা নির্ণয় করি পরিচালন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ, এরপরে বিনিয়োগ কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ, তারপরে অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। এখানে গেল তিনটা ধাপ। এই তিনটা যোগ করার পর যেটা বের হয় নিট নগদ বৃদ্ধি, এটা হলো চতুর্থ ধাপ। তারপরে প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত যোগ করে যেটা হয় সমাপনী নগদ উদ্বৃত্ত, এটা হলো পঞ্চম ধাপ। আরেকটা আছে ষষ্ঠ ধাপ, যেটা তোমার অঙ্কের মধ্যে আসে না, যেমন এই অঙ্কের মধ্যে দুইটা আছে, ওইটা আলাদা তালিকা করে অনেক সময় নিচে দিয়ে দিতে হয়। যেমন বন্ডকে শেয়ারে রূপান্তর, দেখো এখানে আছে বন্ডকে শেয়ারে রূপান্তর আর শেয়ারের বিনিময়ে জমি ক্রয়। আজ এই পর্যন্তই, তোমরা ভালো থাকো। নেক্সট নগদ প্রবাহ বিবরণীর উপর আবার ক্লাস হবে।